আমাদের আজকের নিবেদন ফাতসুং। লেখক ছুদেন কাবিমো। নেপালি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন সৌমিক চক্রবর্তী। লেপচা শব্দ ফাতসুং এর অর্থ মাটির কথা। দার্জিলিং, কালিম্পং পাহাড়ের গ্রাম থেকে উঠে আসা এই নেপালি উপন্যাস 2019 সালে প্রকাশিত হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে ব্যাপক সাড়া ফেলে। বাংলা ছাড়াও অনুদিত হয় হিন্দি এবং ইংরেজিতে। 2017 ফেব্রুয়ারিতে তিস্তার এপার ওপার জুড়ে ছড়িয়ে থাকা দার্জিলিং জেলা ভেঙে আলাদা হয়। ভেঙে আলাদা হয়ে তৈরি হয় কালিম্পং। 1864 সালে ব্রিটিশরা ভুটান রাজার থেকে কালিম্পং জিতে নিয়ে 1866তে দার্জিলিংয়ের অন্তর্ভুক্ত করে। তার আগে কখনো সিকিম, কখনো ভুটানের অধীনস্থ থেকেছে এই কালিম্পং। ইংরেজরা এই সমগ্র অঞ্চলে আসার ইতিহাস লিপিবদ্ধ করার সময় এই অঞ্চলটি মূলত জনহীন ছিল বললেও আঞ্চলিক ইতিহাসের বয়ান সেরকম কম নয়। 1816 সালে সুগৌলি সন্ধির দ্বারা নেপাল রাজার হাত থেকে দার্জিলিংয়ের ভূভাগ বেরিয়ে চলে যায় ব্রিটিশ রাজের হাতে। নিজেদের ভূমি সহই ব্রিটিশদের দখলে এসে পড়া এই অঞ্চলের মানুষ তারপর থেকে পরাধীন ভারতের গতিপথে বইতে থাকে এবং ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রার বিপুল পার্থক্য থাকা সত্ত্বেও কখনো বাংলা, কখনো বিহারের অংশ হয়ে থেকেছে এই কালিম্পং। অবশেষে স্বাধীন ভারতে পশ্চিম বাংলার অংশ হয় এই কালিম্পং। আবার তাদের অসম্মতি ও জাতিগত অস্মিতার স্বীকৃতির দাবিটাও বয়ে চলেছে ইতিহাসের একই গতিপথে। কিন্তু কারা এই ভূখণ্ডের আদি বাসিন্দা? স্রেফ ভূমি, পুত্র ও কন্যার অধিকারের যুক্তি এ যুগে অর্থহীন হলেও প্রশ্নটা ঘুরে ফিরে আসতেই থাকে। সম্ভবত জঙ্গল ঘেরা এই অঞ্চলে কোনো কার্যকারিতা না দেখতে পেয়ে ব্রিটিশরা সুগৌলি সন্ধি দ্বারা অধিকৃত এই ভূভাগ সিকিমের হাতে তুলে দিয়েছিল। লেপচারা সে সময় মূল বাসিন্দা হলেও সমকালে তিব্বতী ও নেপালি ভাষী নানা জনগোষ্ঠীর বসবাস ও নেপালি ভাষার বহুল অস্তিত্বের প্রমাণও পাওয়া যায়। 1820 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে নেপালি ভাষা শিক্ষা ও পাঠ্যপুস্তক প্রচলিত হয়। নেপালি ভাষী মানুষদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রসারই ছিল এর উদ্দেশ্য। এরপর চা বাগান প্রতিষ্ঠা আর প্রসারের মধ্য দিয়ে নেপাল রাজার ভূভাগ থেকে নেপালি ভাষাভাষীদের সস্তা শ্রমিক হিসেবে আনা হয়। চা বাগানের কাজ, জঙ্গল পরিষ্কার এবং জমি চাষযোগ্য করে তোলার জন্য। লেপচা ও ভুটিয়াদের তুলনায় নেপালিদের সংখ্যা ও অধিকৃত জমির পরিমাণ বাড়তে থাকে। 1862 সালে ওয়েস্টল্যান্ড আইন সারা ভারত জুড়ে পতিত জমির ওপর ব্যক্তিগত মালিকানার রাস্তা খুলে দেয়। এর ফলে দার্জিলিংয়ে বিপুল সংখ্যক লেপচা ভূমিহীন হতে থাকে এবং সমষ্টিগত জমিতে কৃষিকাজ করে খাদ্য উৎপাদনের বদলে চা বাগানে শ্রমিকের কাজে ঢুকতে থাকে লেপচাদের একাংশ। এরপরের যাত্রাপথে সে চা বাগানেই হোক বা কৃষিকাজ, ব্রিটিশ সেনাবাহিনীতে হোক বা সমাজের অন্যান্য পেশায় এগিয়েছে নেপালি, লেপচা, ভুটিয়া মানুষদের এক সম্মিলিত এবং সংমিশ্রিত সমাজ। তারই ধারাবাহিকতায় 1907 সালে পাহাড়ের প্রথমবার বাংলার থেকে পৃথক স্বায়ত্তশাসিত রাজনৈতিক কাঠামোর দাবি তোলে হিলম্যানস অ্যাসোসিয়েশন, যার প্রতিনিধিদের মধ্যে এই লেপচা, ভুটিয়া সবার প্রতিনিধি ছিলেন। তারপর শতবর্ষ ধরে এই দাবির পুনরাবৃত্তি এবং গত শতকে 80-র দশক থেকে বারবার ফেটে পড়া এই গোর্খাল্যান্ড আন্দোলনের কথা আমরা প্রত্যেকেই জানি। প্রথমে ভাষা স্বীকৃতি এবং তারপরে পৃথক রাজ্যের দাবিতে সেই সময় থেকেই আন্দোলন দানা বাঁধতে থাকে। দার্জিলিংয়ের প্রান্ত পরিষদের সমাবেশে গুলি চলে 81 সালে। তারপর কিছুদিন পরেই সুভাষ ঘিসিংয়ের নেতৃত্বে গড়ে ওঠে জিএনএলএফ। উত্তাল গণ আন্দোলন কিংবা সশস্ত্র লড়াই, জিএনএলএফ এবং সিপিএমের মারামারি, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং শাসকের স্যাভিনিজম আন্দোলনের দুই নেতা সুভাষ ঘিসিং ও ছত্রে সুব্বার গোষ্ঠীদ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত নেতৃত্বের আপোষকামিতার সেই আলো আধারির কালখণ্ডকে ভিত্তি করেই লেখা হয়েছে এই মাটির কথা, অর্থাৎ ফাতসুং।
দিন দুপুরে রোদের তাপে পায়ের পাতা যতই পুড়ে যাক না কেন, অস্তগামী সেই সূর্যকেই আবার সুন্দর লাগে। আমার সেই পা পুড়িয়ে দেওয়া রোদ ছিল রিপদেন, যে ভূমিকম্পের আধারে ডুবে গেল আর অন্ধকার করে দিয়ে গেল আমার নিজস্ব পৃথিবীর একটা দিক। সেটা একটা রোববারের বিকেল। তখন রোদ পৌঁছে গেছে ম্যাকফার্লিন চার্চের মাথায়। ঝড়ো হিমেল বাতাস কান ছুঁয়ে বয়ে যাচ্ছে। হঠাৎ ঠান্ডা বেড়ে যাওয়াতেই বোধহয় বাজারে তেমন ভিড় ছিল না। দিনের বেলা টি শার্ট পরা যে তরুণীদের দেখা গেছিল, তারা হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ফিরে যাচ্ছে। স্ট্যান্ডের পাশে ড্রাইভারেরা হাতগুলো বুকে জড়ো করে হাই তুলছে। তখন ওয়াংদেন রোড থেকে টুক করে বেরিয়ে ডম্বর চকে ঢুকলাম। ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ হয়ে গেছে। মোড়ে তখন দিনমজুরির হিসাব বুঝে নেওয়া একদল শ্রমিক শুধু দাঁড়িয়ে আছে। তখনই বাড়ি ফিরে যেতে ইচ্ছে করল না। মোড়ের মধ্যেই ইতিউতি ঘুরতে থাকলাম। ওই শ্রমিকদের মুখে খুশির রোদ চকচক করছিল। তখন খানিকক্ষণ সেই রোদে পোয়ালাম। ঠিক তখনই শহর জুড়ে প্রবল চেঁচামেচি শুরু হলো। শ্রমিকরা চিৎকার করতে করতে দিক বিদিক ভুলে ছুটতে লাগলো। ড্রাইভাররাও প্রবল হই হল্লা করে দৌড় দিল। ততক্ষণে বুঝলাম আমার পায়ের নিচের পৃথিবীটা কাঁপছে। দার্জিলিং পাহাড়ে সেবার খুব জোর ভূমিকম্প হয়েছিল। পরের দিন বেশ বেলা করে উঠলাম। দরজার তালা দিয়ে গলিয়ে দেওয়া খবরের কাগজটা তুলে নিয়ে দেখতে পেলাম পুরো পাহাড়ের সে কি বিধ্বস্ত অবস্থা। অনবরত ধস নেমেই চলছে। জায়গায় জায়গায় রাস্তা ভেঙে গেছে। কি মারাত্মক ভূমিকম্প! টেলিফোন নেটওয়ার্কও পুরো বসে গেছে। মাটি কেঁপে ওঠার ঠিক 18 ঘন্টা পরে পকেটের ফোনটা কেঁপে উঠল। অচেনা নম্বর ওঠালাম। 3টে লাশ পাওয়া গেছে, কিন্তু ওই রিপদেনেরটা পাওয়া যায়নি। ধসে অর্ধেক গ্রামকেই ধসিয়ে নিয়ে গেছে। ফোনে করুণ আকুতি। তোর একবার এখানে আসা দরকার। রিপদেন যে মরে গেছে সেই কথাটা খবরের কাগজে বের করা দরকার, না হলে সরকার নাকি মানবেই না। তুই আসবি তো নাকি? ফোনটা কেটে গেল। মোচড় দিয়ে উঠল আমার বুকটা। আমি গ্রামে পৌঁছালাম। সত্যি রিপদেন মরে গেছে। যেখানে রিপদেনের স্বর্গোপম ডেরাটা ছিল সেখানে স্বর্গ নয়, পাথরের স্তূপ পড়ে আছে। যে মাটিতে ও প্রথম পা রেখেছিল সেখানে পা নয়, সেখানে মাটিও নেই। আতঙ্কের ধস খালি রয়ে গেছে। যে বালিতেও জীবনের প্রথম অক্ষর এঁকেছিল সেখানে বালি নেই। সর্বস্ব ভাসিয়ে নিয়ে যাওয়া জলকানা মাখা যন্ত্রণা পড়ে আছে। ভূমিকম্পের জেরে ধস নেমে রিপদেনের ঘর বইয়ে দিয়ে গেছে। স্বপ্নগুলো বয়ে গেছে তার সাথে, আর বয়ে গেছে ওর ঈশ্বরও। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও রিপদেন কি আর বেঁচে থাকতে পারে? তাই গায়ের লোকেরা ঘোষণা করে দিল রিপদেন মরেই গেছে। এই ঘোষণার ঘন্টা দুয়েক বাদে গ্রামবাসীরা নতুন কথা শুনল। লাশ না পাওয়া গেলে ক্ষতি পুরনো নাকি পাওয়া যাবে না। নাও এবার বোঝো ঠেলা। তখন আকাশ কালো হয়ে আসছে। বৃষ্টি একটু থামে তো আবার পড়তে শুরু করে। চাষ জমিগুলোর আলগুলো ধসে ধসে পড়ল চোখের সামনে। গোল ডালার মতো ক্ষেতটা থেকে ধসে পড়ছে মাটি, আর ভরে উঠছে খানাখন্দে। সোনালি আভার হলুদ রঙা সর্ষে ক্ষেতটা ভেজা বিস্কুটের মতো হয়ে গেছে, ঠিক যেন চায়ে চোবানো নেতিয়ে যাওয়া মেরি বিস্কুট। ধস ভেঙে চুরমার করে দিয়েছে সবটা। গায়ের চেহারাটা ঠিক পুরনো বইয়ের ছেঁড়া পাতার মতন। আচ্ছা, এবার বলো তো, এর মধ্যে কি রিপদেনের লাশটা কিভাবে খুঁজে পাওয়া যায়? সেনা নেমেছিল, কিন্তু 3 দিনেও রিপদেনের ডেড বডি পাওয়া গেল না। তাই সরকারি হিসেবে রিপদেন মরেনি। গ্রামবাসীদের কাছে ও অবশ্য মৃত,
গায়ের লোকেদের অন্য কোনো বিকল্প জানাই ছিল না, তাই পুরো নিয়মই মানা হলো। রিবডেনের ছেঁড়া জামার টুকরো খুঁজে বার করা হলো, আর তাই দিয়েই ওর সৎকারটা করা হলো। খবরের কাগজে লিখে দিও যে রিবডেন মারা গেছে। গ্রামবাসীরা অন্তিম আশার আলোর হদিশ আমার সামনে তুলে ধরল। সরকার তো নিশ্চয়ই আমাদের মতো নিরক্ষর নয়, নাকি? কিছু না কিছু তো নিশ্চয়ই হবে, কি বলো? আমি আর কি বলি, নীরবে ওদের মুখের দিকে তাকিয়ে রইলাম। আর শেষবারের জন্য ভাবলাম রিবডেনের কথা। মনে পড়ে গেল ওর রংচটা হাফ প্যান্টটার কথা, নখ উপড়ে যাওয়া বুড়ো আঙ্গুল, ময়লার আস্তরে ঢাকা কবজি, কান ঢাকা চুল, ফুলো গাল, আর তার সাথেই মনে পড়ে গেল 15 বছর আগে সেই মজাদার দিনটা।